তত্ত্বচান। জানলার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। তেতসুকো কুরোয়ানাগির লেখা তত্ত্বচান জাপানিজ এই বইটি বাংলায় অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। প্রধানত জাপানিজ শিক্ষা ব্যবস্থা, বিশ্বযুদ্ধর পটভূমি এবং সর্বোপরি শিশু মনের সুন্দর এক পরিপূর্ণতা নিয়ে অসাধারণ এক লেখনী এই তত্ত্বচান, যে বইটি আপনার মনে একটা আনন্দের স্রোত বইয়ে দিতে পারে। তবে আসুন শুরু করি আজ তত্ত্বচানের প্রথম পর্ব। রেল স্টেশন। ওইমাচির ট্রেনটা জিউগাওকা স্টেশনে পৌঁছলে ওরা প্ল্যাটফর্মে নেমে পড়ল। মা তত্ত্বচানের হাত ধরে গেটের দিকে এগিয়ে গেলেন। গেটের সব যাত্রীকে টিকিট জমা দিয়ে দিতে হয়, কিন্তু জীবনের প্রথম ট্রেনের টিকিটটা হাতছাড়া করার মোটেও ইচ্ছে ছিল না তত্ত্বচানের। আমি এটা রাখতে পারি? টিকিট চেকারের কাছে জানতে চাইল। না, এটা রাখা যাবে না বলে চেকার বাবু ওর টিকিটটা নিয়ে নিলেন। পাশেই রাখা ছিল টিকিট ভর্তি একটা বাক্স। সেটার দিকে দেখিয়ে তত্ত্বচান বলল, সব তোমার? আমার নয়, সব এই রেল স্টেশনের। বাকি যাত্রীদের হাত থেকে টিকিটগুলো প্রায় ছিনিয়ে নিতে নিতে চেকারবাবু বললেন। ও! তত্ত্বচান খানিকক্ষণ বাক্সটার দিকে হা করে তাকিয়ে থাকার পর বলল, বড় হয়ে আমি ট্রেনের টিকিট বিক্রি করব। এতক্ষণে চেকারবাবু একটু চোখ তুলে তাকালেন। আমার ছোট্ট ছেলেও তো স্টেশনে কাজ করতে চায়। ভালোই হবে, তোমরা তাহলে একসঙ্গে কাজ করতে পারবে। তত্ত্বচান একটু সরে দাঁড়িয়ে ভালো করে চেকারবাবুকে দেখে নিল। গোল গাল, চোখে চশমা, বেশ ভালো মানুষ চেহারা। তা কোমরে হাত দিয়ে ও কি যেন ভাবতে লাগলো। তা তোমার ছেলের সঙ্গে আমি কাজ করতে পারি, কিন্তু সেসব নিয়ে পরে ভাবা যাবে ক্ষণ। এখন আমার খুব তাড়া। আমি এখন নতুন স্কুলে যাচ্ছি কি না। মা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বড় হয়ে আমি টিকিট বিক্রি করব। দূর থেকে চিৎকার করে মাকে খবরটা জানিয়ে দিল তত্ত্বচান। তারপর এক ছুটে মায়ের কাছে গেল। ওর কথায় মা একটুও অবাক হলেন না, কেবল বললেন, তুমি না গুপ্তচর হবে বলেছিলে? মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে তত্ত্বচানের মনে পড়ে গেল যে গত পরশুদিন পর্যন্ত ঠিক করে রেখেছিল বড় হয়ে গুপ্তচর হবে, কিন্তু এক বাক্স টিকিটও কি কম মজার ব্যাপার? হঠাৎ ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। মায়ের মুখের দিকে তাকিয়ে বেশ জোরে জোরে বলল, ধরো এমনিতে আমি টিকিট বিক্রি করি, কিন্তু আসলে আমি একজন গুপ্তচর। এই কথার কোনো উত্তর দিলেন না মা। ফুল লাগানো ফেস্টের টুপির তলায় ওর মিষ্টি মুখখানা বেশ চিন্তিত দেখাচ্ছিল। মা ভাবছিলেন নতুন স্কুলে না নেয় যদি তত্ত্বচানকে। এদিকে মেয়ে তো দিব্যি আপন মনে বক বক করতে করতে সামনে লাফিয়ে লাফিয়ে চলেছে। ও বেচারা মায়ের দুর্ভাবনার কথা কি বা জানে। তাই মায়ের চোখে চোখ পড়া মাত্রই আবার তত্ত্বচান বলে উঠল, না মা, আমি সব ঠিক করে ফেলেছি। আমি রাস্তার বাজনাওয়ালাদের দলে বাজনাই বাজাতে চাই। সেই যে যারা নতুন দোকানের জন্য রাস্তায় রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ায়, ওদের সঙ্গে বাজাবো আমি। মা অসহায়ভাবে বললেন, বেশ ঠিক আছে, কিন্তু এবার আর একটাও কথা নয়। এখন আমাদের যেতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। নতুন স্কুলের হেডমাস্টার মশাই অপেক্ষা করে আছেন না। তাই আর কথা না বলে তুমি বরং একটু পথের দিকে তাকিয়ে ভালো করে হাঁটো, কেমন? একটু দূরে একটা স্কুলের নিচু গেট ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। জানলার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটা। যদিও তত্ত্বচান মাত্র কিছুদিন হলো স্কুলে ভর্তি হয়েছে, তবুও এর মধ্যেই আগের স্কুল ওকে তাড়িয়ে দিয়েছে। মায়ের খুব চিন্তা। ক্লাস 1 থেকেই ছাঁটাই, ভাবো একবার। এই তো গত সপ্তাহের কথা। তত্ত্বচানের দিদিমণি ক্লাসের মাকে ডেকে পাঠিয়েছিলেন স্কুলে। মহিলা সজা কথার মানুষ।
আপনার মেয়ে আমাদের গোটা ক্লাসকে বিরক্ত করে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ওকে অন্য স্কুলে দিন। মিষ্টি চেহারা দিদিমণিকে দেখে মনে হচ্ছিল উনি যেন হাল ছেড়েই দিয়েছেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিদিমণি বললেন, আমি সত্যি ধৈর্যের শেষ পর্যন্ত পৌঁছে গেছি গো। মা আচমকা এমন একটা কথা শুনে বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তত্ত্বচান করেটা কি যে গোটা ক্লাস তাতে বিরক্ত হয়? দিদিমণির চোখের পাতা কাঁপতে থাকে। একটু বুঝি ভয় পেয়ে গেছেন। মাথায় ছোট করে ছাটা চুলে হাত বুলিয়ে নিয়ে মহিলা ব্যাপারটা বোঝাতে শুরু করলেন। হয় কি, ও দিনের মধ্যে 1000 বার ডেস্কের ডালাটা তোলে আবার নামিয়ে রাখে। যদি ওদের বলে রেখেছি যে মিছিমিছি কেউ ডেস্কের ডালা খুলবে না, বন্ধ করবে না, যদি না কিছু রাখার বা বের করার প্রয়োজন হয়। আপনার মেয়ে হয় কিছু না কিছু ঢোকাচ্ছে, নয়তো বের করছে। খাতা, পেন্সিল বাক্স, পড়ার বই ঢোকাচ্ছে, বের করছে। ধরুন আমি বর্ণ পরিচয় শেখাচ্ছি আর ওরা অক্ষর লিখতে শিখছে। আপনার মেয়ে প্রথমে ডেস্কের ডালা খুলবে, খাতা বের করবে, তারপর দুম করে ডালাটা বন্ধ করবে, তারপর ডালা খুলে মাথাটা ভেতরে ঢুকিয়ে একটা পেন্সিল বের করবে, ফের ডালা বন্ধ করে হয়তো অক্ষর লিখলো, তারপর লেখাটা যদি কোনো কারণে ভুল বা খারাপ হয়ে যায়, তারপর আবার ডেস্ক খোলে, রাবার বের করে, ডালা বন্ধ করে, অক্ষর মোছে, ডালা খোলে, রবার ঢুকিয়ে রাখে, ডালা বন্ধ করে। এই সব কিছুই চলতে থাকে খুব দ্রুত গতিতে। এবার প্রথমে অক্ষরটা লেখার পর সব কটা জিনিস ও একে একে ডেস্কের ভেতরে ঢুকিয়ে রাখবে। ডালা খোলে, পেন্সিল ঢোকাও, ডালা বন্ধ, আবার খোলো, এইবার খাতা, তারপর বন্ধ, এরপর দ্বিতীয় অক্ষর, আবার খোলা বন্ধ খোলা বন্ধ। প্রথমে খাতা বেরোবে, তারপর পেন্সিল, তারপর রাবার। আমার মাথাটা যেন ঝিমঝিম করে, কিছু বলতেও পারি না, কারণ ও তো আসলে প্রতিবারই কোনো না কোনো কাজে ডেস্ক খুলছে আর বন্ধ করছে। দিদিমণির চোখের পাতা আরও কাঁপতে থাকে, যেন কথা বলতে বলতে উনি পুরো ঘটনাটা আবার চোখের সামনে ঘটতে দেখছেন। মা হঠাৎ বুঝতে পারলেন তত্ত্বচান কেন এতবার ডেস্কের ডালা খোলে আর বন্ধ করে। প্রথম দিন স্কুল থেকে ফিরে তত্ত্বচান খুব খুশি হয়ে বলেছিল, স্কুলটা কি ভালো, বাড়ির ডেস্কের ড্রয়ারগুলো তো টেনে খুলতে হয়। কিন্তু জানো মা, স্কুলের ডেস্কটার একটা ঢাকনা আছে, একটা বাক্সর মতন, আর ভেতরে তুমি কত কি রাখতে পারো। সুন্দর না ডেস্কটা? মা বেশ দেখতে পাচ্ছিলেন তত্ত্বচান খুশি মনে ডেস্কের ডালা খুলছে, বন্ধ করছে, খুলছে আর বন্ধ করছে, বন্ধ করছে আর খুলছে। এর মধ্যে তো তেমন কোনো দুষ্টুমি খুঁজে পেলেন না মা। তাছাড়া কদিন বাদে প্রথম চমকটা কেটে গেলেই আবার আগের মতন হয়ে যাবে। তবু মা দিদিমণিকে বললেন, আমি ওর সঙ্গে এই নিয়ে কথা বলবো। দিদিমণির গলা এবার একটু চড়ে গেল। এইটুকু হলে তো আমি কিছুই মনে করতাম না। মা ভীত চোখে দিদিমণির দিকে তাকালেন। যখন ও ডেস্ক নিয়ে খেলে না, তখন ঠায় দাঁড়িয়ে থাকে, যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ। দাঁড়িয়ে থাকে কোথায়? মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জানলার ধারে, দিদিমণি বিরক্তি গলায় বললেন। জানলায় দাঁড়িয়ে থাকে কেন? মা কিছুই বুঝতে পারলেন না। যাতে ও রাস্তার বাজনাওয়ালাদের ডাক দিতে পারে। দিদিমণির গলা এবার তীক্ষ্ণতর হয়ে উঠেছে। গল্পের সার ঘণ্টাখানেক ডেস্কের ডালা নিয়ে দুমদাম করার পর তত্ত্বচান উঠে জানলার ধারে দাঁড়িয়ে যায়, গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। যেই না দিদিমণি ভাবতে শুরু করেছেন যে থাকুক ওখানে, যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণই ভালো, অমনি তত্ত্বচান ঝলমলে পোশাক পরা পথ চলতি বাজনাওয়ালাদের একটা হাঁক দিয়ে বসে। ওদের ক্লাসরুমটা নিচতলায়, একেবারে রাস্তার ওপরেই। এই ব্যবস্থাটা তত্ত্বচানের খুব ভালো মনে হলেও এর জন্যেই দিদিমণির ঝামেলা হচ্ছিল বেশি। স্কুল আর রাস্তার মাঝখানে একটা মাত্র ঝোপের বেড়া, তাই ক্লাসের সব ছেলেমেয়েরা চাইলেই পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলতে পারে। তত্ত্বচানের ডাক শুনে বাজনাওয়ালাদের দল ওদের জানলায় এসে দাঁড়িয়ে পড়ে। দিদিমণির ভাষ্য অনুযায়ী এরপর তত্ত্বচান ক্লাসের সামনে ঘোষণা করে, ওরা এসে গেছে,
অমনি গোটা ক্লাস এসে জানলায় ভিড় করে বাজনাওয়ালাদের হাঁক ডাক করতে শুরু করে দেয়। বাজাও না তত্ত্বচান বলে। যদিও সাধারণত কোনো স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় ওরা শব্দ করে না, তবুও তত্ত্বচানের আবদার শুনে বাজনাওয়ালারা বাঁশি, ঢোল, কাসর, ঘন্টা বাজিয়ে দিব্যি ঝমঝমে একটা সুর তুলে ফেলে। তখন দিদিমণির শান্ত হয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনোই উপায় থাকে না। বাজনা শেষ হলে পরে বাজনাদাররা চলে যায়, ছেলেমেয়েরা সবাই যে যার জায়গায় ফিরে যায়, তত্ত্বচান ছাড়া। দিদিমণি যখন ওকে জিজ্ঞাসা করেন, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তখন তত্ত্বচান খুব গম্ভীরভাবে উত্তর দেয়, আর একটা দলও তো আসতে পারে, তাছাড়া যারা চলে গেল তারাই যদি ফিরে আসে আর আমরা ওদের দেখতে যদি না পাই, তাহলে সেটা খুব বাজে ব্যাপার হবে। দিদিমণি এবার মায়ের দিকে ফিরে খুব আবেগের সঙ্গে বললেন, আপনি বুঝতে পারছেন তো এইসব কারণে কি সাংঘাতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে? মায়েরও মহিলার জন্য এবার বেশ খারাপই লাগছিল। এমন সময় দিদিমণি গলাটা আরো সরু করে বলতে শুরু করলেন, তাছাড়া আর কি করে তত্ত্বচান? মা এবার হতাশ গলায় বললেন, আর কি, আমি যদি ওর কীর্তির হিসেব দিতে পারতাম তাহলে ওকে এই স্কুল থেকে নিয়ে যেতে বলতাম না। নিজেকে একটু সামলে নিয়ে দিদিমণি এবার সোজাসুজি মায়ের চোখের দিকে তাকালেন। গতকাল তত্ত্বচান তো রোজকার মতন জানলায় দাঁড়িয়েছিল, আমি ভাবছি বুঝি বাজনাদারদের জন্য অপেক্ষা করছে, এই ভেবে আমি আমার মতন পড়িয়ে চলেছি। এমন সময় হঠাৎ শুনি ও কাকে যেন বলছে, এই তোমরা কি করছো? ওখানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে কাউকেই আমি দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ব্যাপার কি। এমন সময় ও আবার ডেকে উঠলো, কি করছো তোমরা? পথের কারোর সঙ্গে যে কথা বলছে না তা আমি বুঝতে পারছিলাম, কারণ ও ওপরের দিকে তাকিয়ে কাকে যেন ডাকছিল। আমার একটু কৌতূহলই হচ্ছিল, তাই কান খাড়া করে শোনার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো উত্তরই শুনতে পেলাম না। উত্তর না পেলে কি হবে, আপনার মেয়ে তো এক নাগাড়ে ডেকেই চলেছে, কি করছো, কি গো তোমরা কি করছো? আমার পড়ানো তখন মাথায় উঠেছে। আমি তাই জানলার কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম কার সঙ্গে কথা বলছে ও। জানলা দিয়ে মুখ বের করে দেখি কি এক জোড়া সোয়ালো পাখি কার্নিশের নিচটাতে বাসা বানাচ্ছে, আর তাদেরকেই ও ডেকে চলেছে ওভাবে। ভাবুন, ও শ্যালো পাখিদেরই ডাকছিল। দেখুন, আমি শিশুদের নিয়ে কাজ করি, ওদের মন আমি বেশ বুঝি। আমি জানি যে একটা শিশু শ্যালো পাখিদের সঙ্গে কথা বলতে পারে, এটা অসম্ভব এমন কোনো কথা আমি বলছি না। তাই বলে ক্লাস চলার মধ্যেখানে শ্যালোদের কি করছো, কি গো তোমরা কি করছো জিজ্ঞেস করাটা কি একটু বাড়াবাড়ি না, আপনি বলুন? মা দুঃখ প্রকাশ করতে যাওয়ার আগেই দিদিমণি আবার শুরু করে দিলেন, ছবি আঁকার ক্লাসের ঘটনাটাই ধরুন না। আমি ওদের বলেছি জাপানের পতাকা আঁকতে, সবাই ঠিক মতন আঁকলো, কেবল আপনার মেয়ে শুরু করলো নৌবাহিনীর পতাকা আঁকতে। নৌবাহিনীর পতাকা মানে বুঝতে পারছেন তো, সেই যেখানে সূর্যের রশ্মি আঁকা থাকে। ভাবলাম ঠিক আছে, আঁকছে আঁকুক, কিন্তু হঠাৎ ও পতাকার একটা ঝালর আঁকতে শুরু করলো। পতাকার ঝালর মানে খেলার দল টলের যেমন পতাকা হয় আর কি, কোথাও হয়তো ওরকম দেখে থাকবে, কিন্তু ও যে ঠিক কি করছে তা বোঝার আগেই দেখলাম ওর হলুদ রং ছবির কাগজ ছাপিয়ে ডেস্কের উপরে উপচে পড়ছে। আসলে পতাকায় তো কাগজের প্রায় সমস্তটাই ঢেকে গিয়েছিল, এবার ঝালর আঁকবে কোথায়, তাই হলুদ মম রঙের পেন্সিল নিয়ে ও জোরে জোরে রেখা টানতে লাগলো পতাকার পাশে পাশে। শেষে কাগজটা তলার পর দেখা গেল যে ডেস্ক একেবারে হলুদ রঙে মাখামাখি হয়ে গেছে। শত চেষ্টাও করে সেই রং আমরা বুঝতে পারিনি। ভাগ্যে কেবল পতাকার 3 দিকে ঝালর ছিল, 4 দিকে নয়। মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, 3 দিকে মানে? দিদিমণি যদিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন, তবু মাকে কথাটা বুঝিয়ে বলতে তার আপত্তি ছিল না। বাঁ দিকে তো পতাকার খুঁটিটা ছিল, তাই কেবল 3 দিকেই ঝালর আঁকার জায়গা ছিল, খুঁটির দিকে তো আর ঝালর থাকতে পারে না। মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন, ও হ্যাঁ, 3 দিকেই তো বটে। উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা করে উচ্চারণ করে বললেন, কিন্তু খুঁটিরও প্রায় পুরোটাই ডেস্কের ওপর আঁকা হয়েছিল, ঝালরের দাগের মতোই সেই দাগও মোছা যায়নি। এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় ওর রায় শোনালেন।
দেখুন, একলা আমারই নয়, পাশের ক্লাসের দিদিমণিরও খুব অসুবিধা হচ্ছে। না, আমাকে তো কিছু একটা করতেই হবে। অন্য বাচ্চাদের অসুবিধা করা এটা তো ঠিক হচ্ছে না। আর একটা স্কুল খুঁজে পেতেই হবে যেখানে এই ছোট্ট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না, আর যেখানে তত্ত্বচানও সবার সঙ্গে মিলেমিশে থাকাটা শিখবে। এই যে স্কুলটায় ওরা চলেছে, অনেক খোঁজ খবরের পর এটার সন্ধান পেয়েছেন মা। মা অবশ্য তত্ত্বচানকে বলেনি যে ওকে ওরা আগের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। ও বেচারা তাড়ানোর কি বুঝবে, কেমন করেও বুঝবে কোথায় কি ভুল করছিল। বড় হলে বরং বলা যাবে কথাটা। তাই মা কেবল বলেছিলেন, অন্য একটা স্কুলে যাবি, নতুন স্কুলে, খুব নাকি ভালো স্কুলটা। তত্ত্বচান একটু ভেবে উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এবার কি? মা তো ভয় পেয়ে গিয়েছিলেন। বুঝে গেছে নাকি ও তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা? খানিক চুপ করে থাকার পর তত্ত্বচান হাসি মুখে বলেছিল, নতুন স্কুলেও রাস্তার বাজনাদারেরা আসবে তো মা? নতুন স্কুল। নতুন স্কুলের গেটখানা দেখা মাত্র তত্ত্বচান থমকে দাঁড়িয়ে পড়ল। আগে স্কুলের গেটে ভারী সিমেন্টের থামের ওপর স্কুলের নামটা বড় বড় অক্ষরে লেখা ছিল। তত্ত্বচান দেখলো যে এই স্কুলের গেটটা অনেক নিচু, আর তার উপর অনেক ডালপালা লতা পাতা এসে পড়েছে। এই গেটটা তো দেখছি গাছের মতন বড় হচ্ছে, তত্ত্বচান বলল। তারপর বাড়তে বাড়তে একদিন টেলিফোনের খুঁটির চেয়েও লম্বা হয়ে যাবে। ঠিকই বলেছিল তত্ত্বচান। এই স্কুলের গেটটা আসলে ছিল দুটো সত্যিকারের গাছ দিয়ে তৈরি। হাওয়ায় স্কুলের নাম লেখা বোর্ডটা একটু সরে গিয়েছিল, তাই কাছাকাছি পৌঁছানোর পর তত্ত্বচান বেশ কাঁধ করে নামটা পড়ল, তমই গোকুয়েন। তমই মানে কি? কথাটা মাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় কি যেন একটা দেখেও বিস্ময়ে মাটিতে উবু হয়ে বসে পড়ল, আর বসে বসে ভালো করে ঝোপের ভেতর দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। ও কি স্বপ্ন দেখছে? মা, ওটা কি সত্যিকারের রেলগাড়ি? ওই যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। এই স্কুলে পুরনো অচল রেল কামরার ভেতরে পড়াশোনা হতো। কথাটা তত্ত্বচান ঠিক বিশ্বাসই করতে পারছিল না। রেলগাড়িতে স্কুল? সকালে সূর্যের আলোতে রেলগাড়ির জানলাগুলো চকচক করছিল, কিন্তু ছোট্ট যে মেয়েটা ওই গাড়ির দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিল, তার মুখটা যেন ওই জানলার চেয়েও বেশি চকচক করছিল। এই স্কুলটা আমার খুব পছন্দ। মুহূর্তের মধ্যে তত্ত্বচান হুই বলে লাফিয়ে উঠে ছুটতে শুরু করলো রেলগাড়ি স্কুলের দিকে। পেছন ফিরে মাকে একবার বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, আমরা গিয়ে ট্রেনে উঠে পড়ি। ঠিক কি করবেন বুঝতে না পেরে মাও ছুটতে লাগলো ওর পেছনে। মা একসময় বাস্কেটবল খেলতেন, তাই তত্ত্বচানের চেয়ে জোরেই ছুটতে পারেন। তত্ত্বচান একটা কামরার দরজায় পৌঁছানোর ঠিক আগেই মাও জামাটা ধরে ফেললেন। এখন ঢোকা যাবে না বাবা, মা ওকে টেনে ধরে বললেন। ওগুলো তো ক্লাসরুম, আগে ওরা তোমাকে ভর্তি করে নিক, তারপর যদি তুমি সত্যি এই রেলগাড়িতে চাপতে চাও তাহলে তোমাকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে খুব সুন্দর করে কথা বলতে হবে। এখন আমরা ওর সঙ্গে দেখা করব, যদি সব ঠিক মতন হয় তাহলে তুমি এই স্কুলে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। প্রস্তাবটা ঠিক মনের মতন না হলেও তত্ত্বচান মেনে নিল। একটু থেমেও বলল, মা জানো, আমার না এই স্কুলটা দারুণ পছন্দ হয়েছে। তোমার পছন্দ অপছন্দে তো কিছু এসে যায় না বাবা, মা মনে মনে বললেন। আসলে তো ওদের তোমাকে ভালো লাগতে হবে। মা মনে মনে এসব বললেন, তবে মুখে নয়। কেবল মেয়ের জামাটা ছেড়ে দিয়ে হাত ধরে হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে চললেন। রেলের কামরাগুলোতে সকালের পড়াশোনা শুরু হয়ে গিয়েছিল, তাই সব চুপচাপ শান্ত হয়েছিল। স্কুল চত্বরটা তেমন বড় ছিল না, চারিদিক পাঁচিলের বদলে গাছ দিয়ে ঘেরা, আর কোথাও কোথাও মাঠের উপরে ফুলের জন্য আলাদা করে জায়গা করা, আর তাতে লাল হলুদ ফুল ফুটে রয়েছে। হেডমাস্টার মশাইয়ের অফিসটা রেলগাড়ির মধ্যে নয়,
স্কুলের গেট দিয়ে ঢুকেই উল্টো দিকে যে একটা একতলা বাড়ি, তার ডান দিকেই একটা ঘর, তাতেই অফিস। 7 ধাপ গোল সিঁড়ি বেয়ে উঠে তবেই সেখানে যেতে হয়। মায়ের হাত ছাড়িয়ে ছুটে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ তত্ত্বচাঁদ থমকে দাঁড়ালো। আর একটু হলে ওর সঙ্গে মায়ের ধাক্কা লেগেই যাচ্ছিল আর কি। কি হলো? মা জিজ্ঞাসা করলেন। ও কি স্কুল সম্পর্কে মত পাল্টালো নাকি? মায়ের চেয়ে একটু ওপরের ধাপে দাঁড়িয়ে ও খুব গম্ভীর গলায় ফিসফিস করে মাকে বলল, আমরা যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে নিশ্চয়ই এখানকার স্টেশন মাস্টার, তাই না মা? এমন সব প্রশ্নের উত্তরে মাও মজা করতে পারেন, একটুও ধৈর্য হারান না কখনো। তাই তত্ত্বচানের মুখের কাছে মুখ এনে ফিসফিস করে উত্তর দিলেন, কেন বলো তো? তত্ত্বচান আবার ফিসফিস করে বলল, তুমি তো বললে যে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু যার এতগুলো রেলগাড়ি আছে সে তো একজন স্টেশন মাস্টার। সত্যি রেলগাড়ি স্কুলের ব্যাপারটা খুবই আশ্চর্যের। মার নিজেরও তা মনে হচ্ছিল, কিন্তু এত কিছু তো এখন বুঝিয়ে বলার সময় নেই। তাই মা শুধু বললেন, তুমি বরং ভেতরে ঢুকে হেডমাস্টার মশাইকে কথাটা জিজ্ঞেস করো কেমন। কিন্তু ধরো বাবা তো বেহালা বাজান, বাবার অনেকগুলো বেহারা আছে, তাই বলে কি আমাদের বাড়িটা একটা বেহালার দোকান? না, তা অবশ্য নয়, বলে তত্ত্বচান মায়ের হাতের ভিতরে ওর হাতটা গুজে দিল। হেডমাস্টার মশাই। তত্ত্বচান আর মা ঘরে ঢুকতেই ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মাথার ওপরকার চুল পাতলা হয়ে এসেছে, দাঁতও পড়ে গেছে কয়েকটা, তবু চেহারায় একটা দারুণ দীপ্তি। মাঝারি গড়ন, চওড়া কাঁধ, শক্ত সবল একজোড়া হাত। যে কালো কোট প্যান্ট উনি পরেছিলেন পুরনো হলেও তাতে কোনো মলিনতা নেই, সব মিলিয়ে বেশ একটা পরিচ্ছন্ন ভাব। তত্ত্বচান তাড়াতাড়ি করে সামনের দিকে ঝুঁকে অভিবাদনের পালা চুকিয়ে দিয়েই জানতে চাইল, তুমি কে বলো তো? স্কুলের মাস্টার মশাই নাকি স্টেশন মাস্টার? মেয়ের কথাতে মা লজ্জা পেয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো কৈফিয়ত দেওয়ার আগেই ভদ্রলোক হেসে বললেন, আমি আসলে স্কুলের হেডমাস্টার মশাই। তত্ত্বচান ভারী খুশি হয়ে উঠল। ও, তাহলে তো খুব ভালো হলো। আমি তাহলে তোমার কাছে একটা জিনিস চাইছি, আমি না স্কুলে পড়বো। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে একটা চেয়ারে বসতে বলে মায়ের দিকে ফিরে তাকালেন। উনি বললেন, আপনি বরং এবার বাড়ি চলে যান, আমি তত্ত্বচানের সঙ্গে একটু গল্প করি। তত্ত্বচানের একটু ভয় করছিল ঠিকই, আবার ও এও বুঝতে পারছিল যে এই মানুষটার সঙ্গে দিব্যি গল্প করা যাবে। মায়েরও একটু মন খারাপ হচ্ছিল, তবুও শক্ত হয়ে বললেন, ও তাহলে আপনার এখানেই রইল। তারপর দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলেন। হেডমাস্টার মশাই এবার তত্ত্বচানের মুখোমুখি একটা চেয়ার টেনে এনে বললেন, বেশ, এবার তাহলে তুমি তোমার কথা বলো, যা তোমার আমাকে জানাতে ইচ্ছে করছে সব বলো, তোমার যা খুশি তাই। যা খুশি তাই? তত্ত্বচান ভেবেছিল ওকে হয়তো অনেক সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাই হেডমাস্টার মশাই যখন ওকে বললেন যে ও যা খুশি তাই বলতে পারে, তখন একটু দেরি না করেই ও হুড়মুড়িয়ে কথা বলা শুরু করে দিল। একটু আগডুম বাগডুম, একটু এলোমেলো, তবু কথা বলতে ওর কোনো অসুবিধাই হচ্ছিল না। যে ট্রেনটায় চড়ে ওরা স্কুলে এলো সেটা কেমন করে জোরে ছুটছিল, কেমন ও টিকিট চেকারের কাছে একটা টিকিট চেয়েছিল, কিন্তু কিছুতেই উনি দিলেন না। আগের স্কুলের দিদিমণি কেমন সুন্দর দেখতে ছিলেন, শ্যালো পাখিদের বাসাটা কেমন ছিল, ওর কুকুর রকি যার গায়ের রং খয়েরি, সে কেমন অনেক খেলা খেলতে পারে, কেমন করে ওর মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করে শব্দ করতে পারে, আর কিন্ডারগার্টেনের দিদিমণি ওকে ওই রকম করতে দেখলে বারণ করতেন, কারণ তাতে জিভ কেটে যেতে পারে। তবু কেমনও মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে ক্যাচ ক্যাচ করতই।
ওর নাক দিয়ে সর্দি গড়িয়ে পড়লে মা ওকে কেমন করে বকেন, আর তাই ওকে তখন নাক ঝাড়তেই হয়। বাবা কেমন ভালো সাঁতার কাটতে পারেন আর ভালো ড্রাইভও দিতে পারেন, আরো কত কি যে বলে গেল। হেডমাস্টার মশাই একবার একটু হাসেন, মাথা নাড়েন আর ওকে বলেন, তারপর? অমনি তত্ত্বচান খুশি হয়ে আরো অনেক কথা বলে চলে। তারপর একসময় ওর কথা ফুরিয়ে গেল। তখন ও চুপ করে বসে খুব জোর ভাবতে লাগতো, এবারও কি বলবে। আর কিছু বলবে না তুমি আমাকে? হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন। ইস, আর যে কিছুই বলার নেই ওর, এটা তো ভারী লজ্জার ব্যাপার। এমন দারুণ একটা সুযোগ ছিল কথা বলার, আর কি কিছুই বলতে পারে না তত্ত্বচান। ও খুব করে ভাবতে লাগলো। অমনি মাথায় ওর একটা বুদ্ধি এলো। আজ যে জামাটা পরে এসেছে ও, তার কথা তো বলতেই পারে। মা সব জামাই ওর সেলাই করে দেয়, কিন্তু এটা দোকান থেকে কেনা। রোজ ও ছেঁড়া জামা নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে। কখনো কখনো বেশি ছিঁড়ে যায় জামা। মা কখনোই বুঝতে পারেন না এটা হয় কেমন করে। মাঝে মাঝে ওর ছোট্ট ইজেরটাও ছিঁড়ে ফালা ফালা হয়ে যায়। আসল ব্যাপারটা হেডমাস্টার মশাইকেও বুঝিয়ে বলল। যখন তত্ত্বচান কোনো কাঁটা তারের বেড়ার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করে, অন্য কারোর বাড়িতে বা পাশের কোনো ফাঁকা জমিতে, তখনই এগুলো হয়। ওর জামাগুলো সব ছিঁড়ে যায়। তাই আজ সকালে যখন ও এখানে আসার জন্য তৈরি হচ্ছিল, তখন দেখা গেল যে মায়ের সেলাই করা সবকটা জামাই ছিঁড়ে গেছে। আর তখনই ওকে এই কেনা জামাটা পরতে হলো। লাল আর ছাই রঙের ছোপ ছোপ করা জার্সি কাপড় দিয়ে তৈরি জামাটা এমনিতে ভালোই, কিন্তু ফুল তোলা লাল কলারটা মায়ের পছন্দ হয়নি সেরকম। মা বলেছিলেন এই ফুলগুলোয় রুচি নেই একটুও। তবে তত্ত্বচানের কলারটা তুলে হেডমাস্টার মশাইকে একবার দেখালো। এরপর অনেক সময় গেল, যতই ভাবে কিছুতেই আর বলার মতন কিছুই ওর মাথায় আসে না। মনটা একটু খারাপ হয়ে গেল। এমন সময় হেডমাস্টার মশাই উঠে দাঁড়িয়ে তত্ত্বচানের মাথার উপর ওর মস্ত উষ্ণ হাতটা রেখে বললেন, বেশ, এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে। ঠিক এই কথাগুলোই বললেন হেডমাস্টার মশাই। আর সেই মুহূর্তে তত্ত্বচানের মনে হলো এই মানুষটার মতন চমৎকার একজন মানুষের সঙ্গে আগে কখনো ওর দেখা হয়নি। আসলে এর আগে কেউ তো কখনো ওর কথা এত মন দিয়ে শোনেইনি। এতক্ষণ ধরে একবারও হাই না তুলে, বিরক্তি বা ক্লান্তি প্রকাশ না করে একটানা ওর কথা শুনে গেছেন হেডমাস্টার মশাই। দেখে মনে হচ্ছিল কথাগুলো উনি যেন শুনে ওর মতোই মজা পাচ্ছিলেন। তত্ত্বচান তখনও সময় দেখতে শেখেনি, তবুও বুঝতে পেরেছিল যে বেশ অনেকটা সময় কেটে গেছে। যদি ওর সময়ের কোনো জ্ঞান থাকতো তাহলে ও সত্যি অবাক হয়ে যেত, আর এই হেডমাস্টার মশাইকে ওর আরো ভালো মনে হতো। কারণ মায়ের সঙ্গে তত্ত্বচান স্কুলে এসেছিল সেই সকাল 8টায়, আর যখন ওর কথা শেষ হলো আর হেডমাস্টার মশাই ওকে বললেন যে ও এই স্কুলের ছাত্রী হয়ে গেছে, তখন পকেট থেকে ঘড়িটা বার করে উনি বললেন, এই তো দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। মানে তত্ত্বচান নিশ্চয়ই 4 ঘন্টা ধরে টানা বক বক করেছিল। এর আগে বা পরে কোনো দিনই কিন্তু বড়রা কেউ তত্ত্বচানের কথা এতক্ষণ ধরে শোনেননি। তাছাড়া মা এবং ওর আগের স্কুলের দিদিমণি বোধহয় ভাবতেই পারতেন না যে 7 বছরের একটা শিশুর 4 ঘন্টা ধরে বলার মতন এত কথাও থাকতে পারে। ওকে যে আগের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেকেই যে ওকে নিয়ে কি করবেন বুঝতে পারতেন না, এসব কিছুই তত্ত্বচান কিন্তু জানতো না। ওর স্বভাবটা এমনিতেই খুব হাসি খুশি, তাই বেশিরভাগ সময় ও নিজের জগতে আপন খেয়ালে থাকতো। বাইরে কি ঘটছে, কে কি বলছে, এসব ও ঠিক ধরতে পারতো না। ওর একটা নিজস্ব ধরনের সারল্যতা ছিল।
তবে তত্ত্বচান এটা ঠিকই বুঝতে পারত যে ও ঠিক সবার মতন নয়। ও জানতো যে অনেকেই ওকে একটু অদ্ভুত মনে করে। সেদিন হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে ওর মনের উত্তাপ পেয়েছিল। তত্ত্বচান খুব আরাম লেগেছিল, খুব আনন্দ হয়েছিল। ওর মনে হয়েছিল এবার আর কেউ ওকে কিচ্ছু করতে পারবে না। ইচ্ছে হয়েছিল সারাটা জীবন এই মানুষটার কাছেও থেকে যায়। পরিচয়ের প্রথম দিন হেডমাস্টার মশাই সোসাকু কোবায়াসিকে এতটাই ভালো লেগেছিল তত্ত্বচানের। ভালো কথা হলো হেডমাস্টার মশাইয়েরও ঠিক এতটাই ভালো লেগেছিল ওকে সেদিন। দুপুরের খাওয়া দাওয়া। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে নিয়ে গেলেন দুপুরের খাওয়া দাওয়াটা দেখতে। আমরা ট্রেনের ভিতরে খাই না, উনি ওকে বুঝিয়ে বললেন। খাওয়া হয় হল ঘরে। খানিক আগে যে পাথরের সিঁড়ি বেয়ে উঠে তত্ত্বচান অফিসে গিয়েছিল তারই মাথায় হল ঘরটা। হলে ঢুকে তত্ত্বচান দেখে যে ছেলেমেয়েরা সব ক্যাচর ম্যাচর করতে করতে চেয়ার টেবিলে ঘুরিয়ে গোল করে সাজাচ্ছে। ঘরের একটা কোণে দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে তত্ত্বচান হেডমাস্টার মশাইয়ের কোটের হাতা ধরে টান দিল। বাকি ছেলেমেয়েরা কোথায়? এই তো সব, উনি বললেন। এইটুকু ব্যাস? তত্ত্বচান বিশ্বাসই করতে পারছিল না। আগের স্কুলে তো এক একটা ক্লাসে এতজন করেছিল, মানে এই স্কুলে মোটে 50 জন ছেলে মেয়ে পড়ে? ঠিক তাই, হেডমাস্টার মশাই বললেন। তত্ত্বচান ভাবলো এই স্কুলে সবকিছুই দেখছি অন্য রকম। সবাই বসবার পর হেডমাস্টার মশাই বললেন, কই দেখি সবাই সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস এনেছো তো? হ্যাঁ, সব টিফিন বাক্স খুলতে খুলতে চিৎকার করে উঠলো, দেখি কি এনেছো বলে হেডমাস্টার মশাই ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভেতরে কি কি আছে তা দেখতে লাগলেন। সবাই তো হেসে কুটি কুটি হচ্ছিল। কি সব কাণ্ড! তত্ত্বচান মনে মনে ভাবলো, সাগর থেকে পাহাড় থেকে মানেই বা কি? কে জানে। এই স্কুলে সবই অন্যরকম, সবকিছুতেই মজা। স্কুলের খাওয়া দাওয়াও যে এত মজার হতে পারে ও ভাবতেই পারেনি। কাল ও যে এখানে বসে ওর বাক্স খুলে হেডমাস্টার মশাইকে সাগর থেকে পাহাড় থেকে কিছু কিছু জিনিস আছে কিনা তা দেখাবে, এই কথা ভাবতেই ওর এত আনন্দ হচ্ছিল যে ওর নেচে উঠতে ইচ্ছে করছিল। ঘুরে ঘুরে সবার টিফিন বাক্সের ভিতরে কি আছে দেখছিলেন হেডমাস্টার মশাই, আর ওর কাঁধের ওপরে দুপুরের রোদ এসে গায়ে এলিয়ে দিয়েছিল। নতুন স্কুল শুরু হলো। এখন তুমি এই স্কুলের ছাত্রী হয়ে গেলে। হেডমাস্টার মশাইয়ের এই কথা বলবার পর থেকে তত্ত্বচান আর যেন তর সইছিল না। কখন রাত শেষ হবে, কখন নতুন দিন আসবে, ও অধীর হয়ে তার অপেক্ষা করছিল। এমনিতে ওকে সকালবেলায় ঘুম থেকে তুলতে মায়ের বেশ কষ্ট হতো, কিন্তু আজও তাড়াতাড়ি উঠে তৈরি তৈরি হয়ে অপেক্ষা করছিল পিঠে স্কুলের ব্যাগটা ঝুলিয়ে রওনা দেওয়ার জন্য। বাড়ির মধ্যে রকিরই সবচেয়ে বেশি সময়ের জ্ঞান। ওদের জার্মান শেপার্ড কুকুর রকি, সে এতক্ষণ খানিক সন্দেহের চোখে তত্ত্বচানকে লক্ষ্য করছিল। এবার হাত পা টান টান করে আড়মুড়ি ভেঙে তত্ত্বচানের পাশে পাশে ঘুরঘুর করতে লাগলো, যেন কিছু একটা ঘটার প্রতীক্ষায় আছে। মায়ের আজ অনেক কাজ। টিফিন বাক্সে পাহাড় থেকে আর সাগর থেকে কিছু কিছু জিনিস ভরে দিতে হবে। তারপর তত্ত্বচানের ট্রেনের পাশটা একটা প্লাস্টিকের মোড়কে ভরে মোটা একটা সুতো দিয়ে মালা করে ওর গলা থেকে ঝুলিয়ে দিলেন, যাতে ও হারিয়ে না ফেলে। লক্ষ্মী হয়ে থেকো, বাবা বললেন। বাবার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল। নিশ্চয়ই, তত্ত্বচান জুতো পরতে পরতে বলল, আর তারপর দরজা খুলে পেছন ফিরে সবাইকে নিচু হয়ে অভিবাদন জানিয়ে ও হাত নাড়িয়ে বলল, যাচ্ছি, টাটা। তত্ত্বচানকে বেরিয়ে যেতে দেখে মায়ের চোখে জল ভরে এলো। এই টকবগে ছোট্ট মেয়েটা, যার ভেতরে এত ফুর্তি, সে এমন লক্ষ্মী হয়ে রওনা দিল। বেচারা তাকেই একটা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, এটা তো ভাবাই যায় না। এবার যেন সব ভালোই হয় ভগবান, এবার যেন কোনো গোলমাল না হয়। পর মুহূর্তেই তত্ত্বচানকে গলা থেকে টিকিটটা খুলে রকির গলায় ঝোলাতে দেখে মা প্রমাদ করলেন। না বাবা, কিছু বলবো না,
এই ভেবে মা অপেক্ষা করতে থাকলেন মেয়ে এবার কি করে তা দেখার জন্য। মালাটা রকির গলায় ঝুলিয়ে তত্ত্বচান ওর সামনে উবু হয়ে বসে বলল, দেখলে তো, এটা মোটেও তোমার মাপে ঠিক হচ্ছে না। টিকিটের মালাটা রকির গলা থেকে ঝুলে মাটিতে লুটোচ্ছিল। এটা তোমার টিকিট নয়, এটা আমার, বুঝতে পেরেছ? ওরা তো তোমাকে ট্রেনে উঠতেই দেবে না, তবে তোমাকে ওরা স্কুলে যেতে দেবে ঠিকই। সে কথাটা আমি হেডমাস্টার মশাইকে আর স্টেশনের ওই ভদ্রলোককে জিজ্ঞেস করব, ঠিক আছে? প্রথমটায় রকি কান খাড়া করে তত্ত্বচানের কথা শুনছিল, তারপর টিকিটটা দু একবার চেটে নিয়ে ও একটা মস্ত হাই তুলল। রেলগাড়ির ক্লাসগুলো তো চলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাই ওতে চড়তে তোমার টিকিট লাগবে বলে আমার মনে হয় না। কিন্তু আজ তুমি বাড়িতেই থেকে যাও, আমার জন্য অপেক্ষা করো, কেমন? রকি রোজই তত্ত্বচানের সঙ্গে ওর আগের স্কুলের গেট পর্যন্ত গিয়ে ফিরে আসতো। আজও তেমন অপেক্ষা করছিল। তত্ত্বচান রকির গলা থেকে টিকিটটা খুব সাবধানে নিজের গলায় ঝুলিয়ে নিল। আবার মা আর বাবাকে হাত নেড়ে বলল, আমি যাচ্ছি। তারপর একবার, আমি যাচ্ছি। এরপর একবারও পিছন না ফিরে ও ছুটতে শুরু করলো আর ওর পিঠের ব্যাগটা দুলতে থাকলো। রকি ওর পাশে পাশে লাফিয়ে লাফিয়ে চলল। স্টেশন আর ওর পুরনো স্কুল একই পথে পড়তো, তাই রাস্তায় অনেক চেনা কুকুর, বেড়াল আর পুরনো স্কুলের অনেক ছেলেমেয়ের সঙ্গে ওর দেখা হলো। ওদের দেখাবে কি গলার ঝোলানো টিকিটটা? আজ থাক, যদি দেরি হয়ে যায় নতুন স্কুলে যেতে, এই ভেবে ও এগিয়ে চলল। পথটা যেখানে ভাগ হয়ে গেছে সেখানে পৌঁছে তত্ত্বচান এতদিন বাঁ দিকে ঘুরত, আজ ওকে ডান দিকে ঘুরতে দেখে রকি একটু চিন্তিতভাবে এদিক ওদিক দেখতে লাগলো। তত্ত্বচান এতক্ষণে স্টেশনের গেটে পৌঁছে গেছে, কিন্তু আবার ও রকির কাছে ফিরে এলো। বেচারা রকি যেন বেশ ঘাবড়ে গিয়েছিল। আমি আর পুরনো স্কুলে যাচ্ছি না, বুঝলে? এখন থেকে আমি নতুন স্কুলে যাব। রকির গালে গাল লাগিয়ে তত্ত্বচানকে আদর করলো। যদিও ওর কান থেকে সেই বিকট গন্ধটা আসছিল, তবুও তত্ত্বচানের গন্ধটা বেশ ভালোই লাগতো। টাটা রকি, বলতে বলতে ও গেটে দাঁড়ানো চেকারকে টিকিটটা দেখালো। তারপর স্টেশনে খাড়া সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। নিচে দাঁড়িয়ে রকি কুই কুই করতে থাকলো, যতক্ষণ পর্যন্ত তত্ত্বচানকে দেখা গেল ততক্ষণ। শেষ হলো তত্ত্বচানের প্রথম পর্ব। ভালো লাগলে গল্পটিকে শেয়ার করতে ভুলবেন না, আর এই গল্পটাকে ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।